সম্মানিত দর্শক, রাজনীতিতে একটা অনর্বর সময় যাচ্ছে। চারিদিকে একটা অদ্ভুত পরিবেশ। যেখানে একটা রাজনৈতিক যে পরিবেশ নার্সিং হবে ঠিক সেরকম একটি অবস্থা এই মুহূর্তে বিরাজ করছেন এবং আগামীতে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বা রাজনীতির যে টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্টগুলো আমাদের যারা রাজনীতি আমরা করছি, কোনো জেনারেশনের জন্য এটি ভালো ফলাফল বয়ে আনবে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে রাজনীতিতে তরুণদের যে অংশগ্রহণ, সেই তরুণদের যে অংশগ্রহণ এটি নষ্ট হয়ে যাচ্ছে, ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে এবং এটা জুলাই আগস্ট বিপ্লবের পরে একটা বিরাট যে সম্ভাবনা তৈরি হয়েছিল তরুণ প্রজন্মের, ঠিক সেই প্রজন্মটি এখন একটা বিরাট অংশ গণধিকৃত হয়ে পড়েছে। এদের নাম শুনলে মানুষরা এখন আর ইতিবাচক কথা বলে না। এদের একটা বিরাট অংশ এখন যদি আপনি সমন্বয়ক বলেন, জুলাই যোদ্ধা বলেন, তারপরে সমন্বয়ক, জুলাই যোদ্ধার পরে যদি আপনি এই বিভিন্ন ব্যক্তির, আমি এখন কাউকে ছোট করতে চাচ্ছি না, বিভিন্ন ব্যক্তির নাম বলেন, মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন কিংবা সহানুভূতি, এই একটা জিনিসও এদের সম্পর্কে আসবে না। এরা কোনো কথা বললে মানুষ বিরক্ত হয়। এদের কোনো রেফারেন্স যদি দেওয়া হয় তাহলে মানুষ মুখ ফিরিয়ে নেয় এবং এদের কোনো প্রসঙ্গ আসলে বলা হয় যে ওরা যারা সিনিয়র দুর্নীতিবাজ তাদের চেয়েও খারাপ। তো এই কারণে কি হলো যে তরুণদের মধ্য থেকে আগামীতে জনসমর্থন পাবে, তরুণদের ডাকে লোকজন সাড়া দেবে। এই কাজগুলো আগামী বহুদিন ধরে হবে না। তখনই হবে নতুন একটা তরুণ শ্রেণী আসবে, আর যারা ক্ষমতায় থাকবে তারা শেখ হাসিনা বা ডক্টর মোহাম্মদ ইউনূস এদের চাইতেও খারাপ হয়ে পড়বে। মানুষ যখন হাহাকার করতে থাকবে তখন তরুণদের মধ্যে থেকে আবার যখন কেউ আসবে, জাগো বাহে কণ্ঠে সবাই, তখন এই প্রজন্মকে ভুলে গিয়ে মানুষ সেই 52-র সালাম, রফিক, বরকতের কথা চিন্তা করবে। তারা ৬২-র আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থানে তোফায়েল আহমেদের কথা মনে পড়বে। তারা এরশাদ জামানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের কথা মনে করবে। কিন্তু এই যে সাম্প্রতিক সময় লেটেস্ট যে গ্রুপটি যাদের নেতৃত্বে শেখ হাসিনার বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এদের কারো কথা ইতিহাসে লিখিত থাকবে না। কারণটা কি? কারণটা হলো ৬৯-এর গণ অভ্যুত্থানে যারা নেতা ছিলেন তারা পরবর্তীকালে জাসদের মাধ্যমে, ছাত্রলীগের মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে সামহাউ এখনো পর্যন্ত রাজনীতিতে টিকে আছেন, সাস্টেইন করছেন এবং তাদের একটা গ্রেট ভিক্টোরি আছে। এবং এই যে বর্তমান প্রজন্ম যাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের অভিযোগ আছে, এটা ওই জমানাতে হয়তো তাদের দুর্নীতি ছিল, কিন্তু ওই জমানায় সেটা প্রকাশিত হয়নি। দ্বিতীয় হলো যে আরেকটি প্রজন্ম যেটা এরশাদ জমানাতে যারা নেতৃত্বে আসছে তারা যেহেতু সরাসরি ক্ষমতাতে যায়নি, ফলে ওখানে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছিল যারা পরবর্তীতে বিএনপির রাজনীতির সাথে জড়িত। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে, তারা সবাই রাজনীতিতে হিরো হয়েছেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি আসেনি। এটা হলো একদম রিয়ালিটি। তো এই দুটো জমানাতে তরুণ নেতৃত্বের উপর জনগণ নির্ভর করেছিল। একটা হলো ৬৯-এর গণ অভ্যুত্থান, আর একটা হলো যে ৯০-এর গণ অভ্যুত্থান। আর তৃতীয় যে গণ অভ্যুত্থানটা আমাদের দেশে হলো ২০২৪-এ। এইখানে যারা তরুণ প্রজন্মে এসছেন এরা মোরললেস, যারা ফ্রন্ট লাইনে আসছেন সবাই তাদের ফেস হারিয়েছেন। এদের মধ্যে যারা পেছনের সারিতে চলে গেছেন তারা তো সামনে আসতে পারবেনই না, বরং এখন যারা পার্লামেন্টে আছেন, এই পার্লামেন্টে যারা আছেন, এনসিপিতে যারা নেতৃত্বে আছেন, তাদের উপরে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ যেভাবে সেট আপ হয়ে আছে, প্রতিটা মুহূর্ত তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়বে এবং এরা আগামীতে যে চাপের মধ্যে পড়বে সেই চাপ বাংলাদেশের কোনো তরুণ নেতৃত্বের উপর পড়েনি। আর এত চাপ নিয়ে কেউ বাঁচতে পারে না, সাস্টেইন করতে পারে না এবং তারা ভালো কিছু করতে পারে না। এই গেল একটা ঘটনা। দুটো ঘটনা হলো যে ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দ ছিলেন
তারা পুরোটা মাইনাস হয়ে গেছেন। এখানে আপনি ছাত্রলীগের পরপর ৩টি কমিটি, শেখ হাসিনার পতনের যে ১ম, তার আগের পরপর ৩টা জেনারেশন যারা ছাত্রলীগের নেতৃত্ব দিত, আওয়ামী লীগের নেতৃত্ব দিত ভবিষ্যতে, এই পুরো ৩টি নেতৃত্ব ভ্যানিশ হয়ে গেছে। আর এখন যে অবস্থা হয়ে গেছে, এখানে আগামী ৫-১০ বছরের মধ্যে ছাত্রলীগের নেতৃত্ব দাঁড়াবে, মিছিল করবে, মিটিং করবে নতুন একজন, যাকে বলে তোফায়েল আহমেদ তৈরি হবে, আমির হোসেন আমও তৈরি হবে, সুরঞ্জিত সেনগুপ্ত তৈরি হবে। এটা কল্পনার জগতে থাকুক, কিন্তু ছাত্রলীগের যেটা রেডিমেড, ধরুন আমাদের জমানা পর্যন্ত ধরেন ইকবালুর রহিম আছে, এনামুল হক শামীম আছে, বা সুলতান মাহমুদ মনসুর, তারা তো চলে গেছে। সিনিয়র যারা আছে, আমাদের লেভেলে যারা ছিলেন, তারা এখন রাজনীতি থেকে তারা বৃদ্ধ হয়ে গেছে, এদের সবার বয়স এখন ৬০ বছর। এরপরের যে প্রজন্ম যেটা আছে, ধরেন রাব্বানি থেকে, ডাকসুর যে জিএস হয়েছিল নুরুর সাথে, রাব্বানি থেকে আপনি পরবর্তীতে যারা যারা আসছে ছাত্রলীগের নেতৃত্বে, এরা সবাই যাকে বলা হয় এখন প্রবাসে আছে, এবং এরা ছাত্রলীগের নতুন নেতৃত্বে আসা তাদের জন্য দুরূহ ব্যাপার। আর এর আগে যারা ছিল, নাজমুল ছিল, রোটন ছিল, রিপন ছিল, মানে এরাও এখন বৃদ্ধ হয়ে গেছে। মোরালেস যে কোনো কারণে হোক তারা ফ্রাস্ট্রেটেড। রিপন যেমন এমপি হয়েছে, রোটন ওরা ব্যবসা বাণিজ্য করে যাকে বলা হয় তারা টার্গেটেড হয়ে গেছে। আর ওই যে আমাদের সাথে যারা ছিল, লিয়াকত শিকদার ছিল, নজরুল ইসলাম বাবু ছিল, আমরা সবাই বৃদ্ধ হয়ে গেছি। ফলে ছাত্রলীগ থেকে নতুন নেতৃত্ব কারা আসবে, কীভাবে আসবে, ইভেন উই ডোন্ট নো, আমরা জানি না। তো গেল ছাত্রলীগ। আচ্ছা, ছাত্র দলের যে গত ১৭ বছরে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারা ছাত্র দলের কোনো নেতৃত্ব দাঁড়া করতে দেয়নি। ফলে সর্বশেষ এখন ধরেন ছাত্রলীগের যে ছাত্র দলের যে সভাপতি রাকিব বা অন্যান্য যারা আছে, এরা এই ক্ষমতায় আসার পরে তারা বুঝতে পারছে না যে তাদের কি করা উচিত। তাদের কি তারেক রহমান সাহেবের গাড়ির পেছনে দৌড়ানো উচিত, তাদেরকে চেয়ারের নিচে বসে থাকা উচিত, বা তারেক রহমান সাহেব যে মঞ্চে বসে আছেন সেই মঞ্চের নিচে তাদের মানে যাকে বলা হয় দাঁড়িয়ে স্লোগান দেওয়া উচিত, নাকি দলকে সুসংগঠিত করা উচিত, তারা এটা বোঝে না। তারা এখনও বুঝতেছে না যে তারা কি শিবিরের সাথে মানে প্রতিযোগিতা করবে, থানায় গিয়ে কর্মীদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে, নাকি নিজেরা গিয়ে আবার আওয়ামী লীগ জমানার মতো মার খাবে। তারা এইভাবে বুঝতে পারছেন, এবং একই অবস্থা শিবিরের। আর এনসিপির কথা তো বললামই। ফলে এই যে একটা ব্যারেন টাইম, এই ব্যারেন টাইমে তরুণদের কোনো নেতৃত্ব তৈরি হচ্ছে না। অধিকান্ত আপনি এখন রাজনীতির একটা যাকে বলা হয় সাধারণ, মানে অলৌকিক যদি কোনো কিছু না ঘটে, মিরাকেল যদি কোনো কিছু না ঘটে, তাহলে যেটা হবে সেটা হলো যে এখন ছাত্রলীগের, যুবলীগের, যুব দলের, ছাত্র দলের কিংবা অন্য যে কোনো ছাত্র সংগঠনের, তাদের এই বর্তমান ক্ষমতার প্রেক্ষাপটে কাজ করার কোনো রকম সুযোগ নেই। ক্যাম্পাসগুলোতে সরকার বিরোধী মিছিল হবে, মিটিং হবে, এটা এই মুহূর্তে কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। আর মানুষ এখন হরতালের রাজনীতি, তারপরে শেষে মারামারি, কাটাকাটি, বন্দুকবাজি, গুলাগুলি, এই টোটাল জিনিসগুলো যাকে বলা হয় তারা এখন এটা যাকে বলে কল্পনাই করা যায় না মানুষ। আবার ছাত্র শিবির যেভাবে গুপ্ত রাজনীতি করেছে, ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি করছে, ওটাও এই বর্তমান জমানাতে কেমন যেন একটা কমপ্লেক্সের মধ্যে চলে গেছে। দ্বিতীয়ত হলো যে এখনকার যে রাজনীতির, এটা 90% নির্ভর করছে অর্থনৈতিক সফলতার উপর। জাস্ট লাইক আমেরিকা, ইউরোপ, একটা সরকার সফল হতে পারবে তার অর্থনৈতিক কর্মকাণ্ড দ্বারা। আর বিরোধী দল কেবলই মাত্র সরকার ফেল করবে, ফেল করার পরে বিরোধী দলকে সেই সুযোগটা নিতে হবে। এর বাইরে বিরোধী দল রাজপথে দাঁড়িয়ে লড়াই করে, বিপ্লব করে, সরকারের পতন ঘটিয়ে তারপরে ক্ষমতা আসতে পারবে, এটা অসম্ভব ব্যাপার। অধিকাংশ যেটা হচ্ছে যে এখন পুরো বৈশ্বিক অবস্থা, দেশীয় অবস্থা, আঞ্চলিক অবস্থা, তার সঙ্গে সঙ্গে আমাদের যে এখানে জিও পলিটিক্স, সেই জিও পলিটিক্স এর কারণে চীন, আমেরিকা, ভারত, পাকিস্তান যেভাবে বাংলাদেশকে নিয়ে তারা খেলার চেষ্টা করছে এবং করবে, যেভাবে আমরা আমেরিকার সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হয়ে গেছি, এতে করে পুরো